স্বাগত খেলাযোগে আপনাদের সঙ্গে আছি আমি হাসান সজীব। বিতর্কিত বিপিএল আর নয়, হারানো ইমেজ পুনরুদ্ধারে বিসিবি। তাই তো গেল বিপিএল ফিক্সিং কাণ্ডে জড়িত সন্দেহের আর ঠাঁই নাই এবারের আসরে। করা অবস্থানে যখন ক্রিকেট বোর্ড, তখন প্রতিবাদের ঝড় ক্রিকেটারদের মাঝে। অভিযোগ প্রমাণিত হলে ক্রিকেট থেকেই সরে যাবেন তারা। বিপিএল শুরু হচ্ছে, সে মাঠের উত্তেজনার আগে কথা কাটাকাটিতে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা কে সত্য বলছে, কে মিথ্যা বলছে, এসব নিয়ে আলোচনা করতে চাই। আলোচনা করতে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী। আপনাকে স্বাগত ভাই একাত্তর খেলাযোগে, এবং সেই সঙ্গে শুভ সকাল। শুভ সকালটা আসলে আরো শুভ হতো যদি এই ধরনের আলোচনা আমরা না করতাম। কে সত্য, কে মিথ্যা বলছে আসলে? দেখুন, দুজনেই কিন্তু সত্য, দুজনেই মিথ্যা। কেন বলবো? বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করেছে সেটা কিন্তু কোনো ব্যক্তিগত রেষারেষি থেকে নয়। তার প্লেয়ারকে সে নিজের কোনো দিক থেকে শাস্তি দেওয়ার পক্ষে থাকবে না কখনোই। যেটা হয়েছে সেটা হলো কিছু ইনসিডেন্ট ঘটেছে, সেই ইনসিডেন্টের প্রেক্ষাপটে যে তদন্ত হয়েছে, আমরা সবাই জানি যে একটা অনেক টাকা খরচ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টের প্রেক্ষাপটে আবার অ্যালেক্স মার্শাল, যিনি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সাবেক প্রধান, এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিট যেটা রয়েছে সেটার আপনার উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি যখন এরকম একটা রিপোর্টকে মূল্যায়ন করেন এবং সেখান থেকে যদি আপনার যারা অভিযুক্ত বা যাদেরকে লাল তালিকাভুক্ত করা হয়েছে তাদেরকে যদি আপনারা আইডেন্টিফাই করে আপনার এখানে না খেলার জন্য সুপারিশ করেন, তখন বুঝতে হবে যে তারা নিঃসন্দেহে এমন কোনো অপরাধ করেছে ক্রিকেটে যেটা হচ্ছে আইনত শাস্তির যোগ্য, এবং সেই শাস্তিটাই কিন্তু তারা এখন হয়তো পাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে ওনারা যা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা দোষী বা নির্দোষ সেটা প্রমাণ না, যেহেতু প্রমাণিত এখনও চূড়ান্তভাবে হয়নি। অর্থাৎ যে ট্রাইব্যুনাল গঠন করা হবে, সেই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের শাস্তিটা নিরূপণ করা হবে। কেউ হয়তো খালাস পেয়ে যেতে পারেন, কেউ হয়তো শাস্তি অনেক দিন পেতে পারেন, আবার যদি কেউ চ্যালেঞ্জ করেন সেক্ষেত্রে ডাবল শাস্তি ভোগ করতে পারেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে তাদের বিরুদ্ধে এমন কিছু প্রমাণ রয়েছে যে প্রমাণের ভিত্তিতে লাল তালিকাভুক্ত করা হয়েছে, এবং তারা সেই লাল তালিকায় থাকার কারণেই এই বিপিএলে খেলতে দেওয়ার কোনো সুযোগ দেখছেন না। যার ফলে এই যে আউটবাসটা দেখছি আমরা এনামুল হক বিজয়ের, সেটা হচ্ছে তার ব্যক্তিগত জায়গা থেকে তিনি মনে করছেন তিনি নির্দোষ। বাট এরকম যারা ভুল করেন তারা হয়তো পেছনে অনেক কিছু রেখে আসেন যেটা হয়তো স্মৃতিতে থাকে না। এই বিষয়গুলো তারা যদি ভালোভাবে অবজার্ভ করেন এবং মনে রাখেন, তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। নামগুলো তো আসলে প্রত্যক্ষভাবে আসেনি, পরোক্ষভাবে এসেছে, এবং তারা বলছেন যে তারা প্রত্যক্ষভাবে জিনিসটা দিতে পারেন না। সো এখানে যে ব্যাপারটা হচ্ছে, বিজয়ের নাম এসেছে, আরও বেশ কয়েকজনের নাম এসেছে। কেবলমাত্র বিজয় হয়তো একটু জোর গলায় বলছেন এবং তিনি আইনি লড়াইয়ে যাবেন। প্রমাণগুলো কেন বিসিবি দিচ্ছে না? যেহেতু নামগুলো পরোক্ষভাবে চলে এসেছে, প্রমাণগুলো দিলেই তো সবকিছু খোলাসা হয়ে যায়। হয়তো বা আরও অনেকেই থাকতে পারে পেছনের যারা কারিগরের পেছনে। দেখুন, এখানে অনেকগুলো কিন্তু নাম রয়েছে, 9 জন ক্রিকেটারের নাম। যেখানে আপনার 9 জন ক্রিকেটারের নাম পুরোপুরি আপনার কাছে এখানে এসেছে কিনা আমি জানি না। আজকে দেখবেন কিছু মিডিয়াতে ছাপাও হয়েছে যে 2 জন ক্রিকেটার আমেরিকাতে রয়েছেন, তাদের নামটা কিন্তু মিসিং হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে আবার কেউ কেউ বলছে তার নাম নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে প্লেয়ার্স ড্রাফটে তাদের নাম না থাকার কারণে অনেকে হয়তো এই জিনিসটা বুঝতে পারছে না। কিন্তু বাস্তবতা হলো যে এই ক্ষেত্রে যাদের নামগুলি আসছে প্লেয়ারদের, আপনি যেটা প্রশ্ন করলেন যে কেন তাদের ডকুমেন্টসগুলো সামনে দেওয়া হচ্ছে না, কোনো তদন্ত কমিটি আজ পর্যন্ত পৃথিবীতে এই ডকুমেন্টসগুলো প্রকাশ করে না। এবং প্রকাশ করে তখন যখন বলা হয়, যখন আইসিসির ইমেলটা যদি আপনি ফলো করেন, তখন বলে যখন বিচার প্রক্রিয়া শেষ হয়ে যায়। তো এখন যেহেতু বিষয়গুলো একেবারে প্রকাশ্য ছিল, গত বছর যে বিপিএলটা হয়েছে সেখানে যেসব ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষাপটে আমরা প্রত্যেকেই কিন্তু রিপোর্ট করেছি, এবং সেই রিপোর্টের প্রেক্ষাপট থেকে তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত প্রেক্ষাপটেতে যেসব ডকুমেন্ট পাওয়া গেছে, তা এনামুল হক বিজয়কে ডিউরিং দ্য বিপিএল 11th বিপিএল তাকে ডাকা হয়েছিল। তো ডাকা হওয়া কখন ডাকে একজনকে? যখন তার বিরুদ্ধে কিছু অ্যালিগেশন থাকবে, সেই অ্যালিগেশনের ভিত্তিতে ডাকা হয়েছিল, এবং সেগুলি এখনও প্রিজার্ভ করা হয়েছে। সেগুলি যখন ট্রাইব্যুনাল হবে, তখন সেই ট্রাইব্যুনালে তাকে সামনে ফেস করা হবে। দিস ইজ দ্য ডকুমেন্টস, তুমি এর পক্ষে বা বিপক্ষে তোমার কি প্রুফ আছে যে তুমি নির্দোষ, সেটা প্রমাণ করো। প্রমাণ করতে হবে বিজয়কেই। প্রমাণ এখন যে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট রয়েছে, তারা কিন্তু ডকুমেন্টস অলরেডি তাদের হাতে নিয়ে নিয়েছেন, এবং সেটা ট্রাইব্যুনাল যখন হবে, ট্রাইব্যুনাল মানে আপনারা জানেন বিসিবি একটা ট্রাইব্যুনাল গঠন করে 2013 সালে
যেটা আশরাফুলদের ক্ষেত্রেও হয়েছিল, এবং সেই ট্রাইব্যুনাল যখন গঠন করা হলো তারা শাস্তি পেয়েছেন কয়েকজন, আর কয়েকজন রিলিজ হয়ে গেছেন। তেমনি বিজয়রা যদি নির্দোষ প্রমাণ করতে পারেন নিজেদেরকে, তাহলে তারা সেই সময় শাস্তি থেকে মুক্ত হবেন এবং খেলবেন। কিন্তু ঠিক কেন বিপিএল এর নিলামের একদিন আগেই এই কাণ্ডটা হলো? বিসিবি তো চাইলে আরো আগে পারতো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপাতত তাদেরকে বিপিএল থেকে সরানো হয়েছে, কিন্তু কয়েকদিন আগে কিন্তু আরো কয়েকটা টুর্নামেন্ট হয়ে গেছে। সো যদি তাদের কাছে ফিক্সিং এর এই ধরনের প্রমাণ থেকেই থাকে, তাহলে তারা আগে কেন ক্রিকেটগুলো খেলতে পারলো? সেখান থেকেও তো তাদেরকে সরানো উচিত ছিল। সেখানেও যে ফিক্সিং করবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। এবং বারবার কিন্তু বেশ কয়েকটা পরিচিত নাম ক্রিকেটাঙ্গনে সবসময় আলোচনা হয়, এবং তার মধ্যে বিজয়, সৈকত, এই নামগুলো কিন্তু বারবার আলোচিত হয়। কেন হয়? নিশ্চয়ই তারা কিছু একটা করেছে। ডেফিনেটলি এটা প্লেয়ার্স ড্রেসিং রুম যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশ ক্রিকেট টিম যেটা রয়েছে সেখানে কেউ কমফোর্ট ফিল করে না। ডোন্ট টেক, তারা আমার বিরুদ্ধে যে কোনো কিছু বলতে পারে, বাট আমি এটা একদমই স্পষ্টভাবে জানি। শুধু তাই না, বড় বড় ক্রিকেটার যারা রয়েছেন তারা এমনও বলেছেন, বাংলাদেশের টপ ক্রিকেটার তারাও বলেছেন যে বিজয়ের নানা রকম ফিসফাসের কারণে তাকে টি-20 দলে নেওয়া সম্ভব হয় না। তো এইরকম অভিযোগ যখন থাকে, তখন কিছু না কিছু না থাকলে তো আপনাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাকে কেন ব্যান করবে, কেন আপনাকে বিপিএল খেলার থেকে দূরে রাখবে? কারণ আপনি যখন বিসিবির প্লেয়ার, এবং এমন তো না যে বিসিবির সঙ্গে আপনার ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে, বা এখানে সে কিন্তু টপ পারফর্মার ঘরোয়া লিগে, ঘরোয়া লিগে টপ পারফর্মার। তো এমন ক্রিকেটারকে কেন আপনার এখানে দূরে ঠেলে দেবে? নিঃসন্দেহে বিসিবির সাথে তার কোনো দূরত্ব বা শত্রুতা নেই। শত্রুতা যদি থেকে থাকে তার নিজের কর্ম, তো সেই কর্ম তিনি এমন কিছু করেছেন যে কারণে তার নামগুলো আসছে, এবং এইভাবে সরাতে হচ্ছে। এখন যে প্রশ্নটা আপনি করলেন যে আরও আগে কেন নয়, আরও আগে হচ্ছে যে তদন্ত কমিটিটা ছিল, সেই তদন্ত কমিটি আপনার রিপোর্টটা দিতে একটু সময় নিয়েছে। সেই সময় নেওয়ার পরে 1 মাস আগে আপনার চূড়ান্ত রিপোর্টটা দিয়েছে। সেই রিপোর্টটার প্রেক্ষাপটে আপনার অ্যালেক্স মার্শালকে তো কিছু সময় দিতে হবে। উনি বাংলাদেশি নন, উনি আইসিসিতে কাজ করেছেন এবং ইন্টারন্যাশনালি এইসব অপকর্মগুলোকে তিনি ডিল করেছেন। সো তিনি যে একজনের ব্যাপারে বলবেন তখনই বলতে পারেন যখন তিনি এই ব্যাপারে নিশ্চিত হবেন এই ডকুমেন্টগুলো দিলে পরে তার শাস্তি কার্যকর করা সম্ভব। তো সেই ক্ষেত্রে বা তাকে গিলটি বলা যায়। তো সে অতটুকু পর্যবেক্ষণ করার পর তিনি যখন এই জিনিসটাকে সামনে নিয়ে এসছেন, বিপিএল আরও কয়েকদিন আগে হলে বেটার হতো, কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল হয়তো চেয়েছিল এটা স্কিপ করে যেতে। কিন্তু মিডিয়া যখন আবার সরব হয়ে উঠেছে যে এই যে বিপিএল যে অবস্থায় দেখা যাচ্ছে, একটা দলে কিন্তু অলরেডি দেখবেন এমন অভিযুক্ত কর্মকর্তা এবং আরও কিছু লোক রয়েছে অলরেডি ইনভলভ হয়ে গেছে, তখন কিন্তু মিডিয়া সরব হয়ে গিয়েছে যে আবার লেখা শুরু করলো যে বিপিএল কি তাহলে সেই পুরনো যে রোগ ছিল, সেই অসুস্থতা, সেই ক্ষত নিয়েই কি আবার শুরু করতে যাচ্ছে? সেই জায়গা থেকেই সেই যে ফিক্সিংয়ের ক্ষত, সেই ক্ষতটা যদি থাকে তাহলে কিন্তু বাংলাদেশে এটা মারাত্মক মরণ ব্যাধি হয়ে যেতে পারে। অর্থাৎ আপনারা দেখবেন ইতালির ফুটবল এইরকম ফিক্সিংয়ের কারণে, তারা পাতানো ম্যাচ খেলার কারণে দেখবেন যে ফুটবলটা এখন ধ্বংসের পথে, কারণ তার বিশ্বকাপে খেলতে পারছে না। গত বিশ্বকাপে কিন্তু খেলতে পারেনি। তো এরকম দেখছি আমরা, যদি ক্রিকেটে এইভাবে চলতে থাকে বাংলাদেশের, বিপিএল না শুধু প্রত্যেকটা ক্রিকেট শেষ হয়ে যাবে। আপনি দেখেন এখন কিন্তু বিপিএলই শুধু এখানে সীমাবদ্ধ নাই, ওয়ানডে ক্রিকেট যেটা আমরা প্রিমিয়ার লিগ বলি, ফার্স্ট ডিভিশন বলি, সেখানে ছড়িয়ে গেছে। শুধু যেটা জাতীয় লিগ টি-20 টুর্নামেন্ট, সেখানেও ছড়িয়ে গেছে। তাহলে আপনি এটা কি মনে করছেন? এটা ওয়ান কাইন্ড অফ ক্যান্সারের মতো ছড়িয়ে যায়, যেটা সেলগুলি ডেভেলপ করে, তেমনি এই ফিক্সিংয়ের সেলগুলো পুরো বাংলাদেশের ক্রিকেটকে গ্রাস করে ফেলেছে, যেটা যদি এখন না থামানো যায় তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাবে। এখানে তো আমরা যে 9 জন ক্রিকেটার নাম বারবার বলছি, তাদের নামগুলো আমরা হয়তোবা জানতে পেরেছি প্রথমে প্রাথমিক তালিকা, তারপরে চূড়ান্ত তালিকা থেকে। কিন্তু তাদের পেছনে আসলে কলকাঠিটা কে আছে সেটা এমনও শোনা যাচ্ছে কোনো সাংবাদিক হতে পারে, বিসিবির কোনো কর্মকর্তা হতে পারে, ফ্রাঞ্চাইজির কোনো কর্মকর্তা হতে পারে। তাদের নামগুলো আমরা আসলে কবে জানতে পারবো? এটা আমারও প্রশ্ন, যেটা আমি জিজ্ঞেস করেছিলাম গতকালকে যারা এর সঙ্গে জড়িত, তাই সেই প্রক্রিয়াধীন ব্যক্তিদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, তারা বলেছে যে যেহেতু তারা আমাদের পেরিফেরির মধ্যে না, তাদেরকে শুধুমাত্র তালিকা পাওয়ার পরে আমরা যেটা করতে পারি সেটা হলো ফ্র্যাঞ্চাইজিদেরকে বলে দেব তোমাদের এই লোকগুলো যদি থাকে, এই লোকগুলোকে বাদ দাও এবং তাদেরকে অন্তর্ভুক্ত করো। শুধু কি বাদ? এই শুধু বাদ দেওয়া। তবে আমি মনে করি যেহেতু তাদের এখনো শাস্তির প্রক্রিয়া আসেনি, যখন শাস্তির প্রক্রিয়া আসবে, হেয়ারিংয়ের প্রক্রিয়া আসবে, তখন হয়তো তাদেরকে সামনাসামনি মুখোমুখি করা হবে এবং মুখোমুখি করার পর তাদেরকে হয়তো নিষিদ্ধ করা হবে।
এরকম অতীত হয়েছে যেটা। তবে আমি মনে করি যে এই ক্ষেত্রে যেহেতু ক্রিকেটারদের আপনি বাতিল করে দিচ্ছেন, তাদেরকে খেলার সুযোগ দিচ্ছেন না, ওপেনলি ওই রকম যারা সন্দেহভাজন বা রেড ফ্ল্যাগ জোনে রয়েছেন তাদের ব্যাপারেও আপনার মুখ খোলা উচিত। প্রমাণের জায়গাগুলো হয়তোবা তারা সংরক্ষিত রাখলো, কিন্তু তাদের কাছে মুখ খোলা উচিত, মুক্ত খোলা উচিত। আপনি ডাইরেক্ট খোলেননি, যেটা মিডিয়ার কে আপনারা পরোক্ষভাবে দিয়েছেন, ঠিক একইভাবে নামগুলো আপনি দিয়ে দেন। হ্যাঁ, আমরা লিখেছি অনেক সময় অনেকভাবে, আপনারা জানি যে এখন প্রশ্ন হচ্ছে কোনো সাংবাদিক কিন্তু এখানে নেই, একজন মিডিয়া ম্যানেজারের কথা শোনা গেছে। তা মিডিয়া ম্যানেজার, হি ইজ নট জার্নালিস্ট, মানে এখানে যখন জার্নালিস্ট হিসেবে আসবেন না, তখন তিনি ওখানে আসছেন মিডিয়া ম্যানেজার হিসেবে। সো ডিফারেন্ট রোল, ডিফারেন্ট প্লেস। আবার দেখবেন এখানে যে কোচ রয়েছেন, বিদেশি একজন ক্রিকেটারও আছেন, তার সঙ্গে সঙ্গে আছেন আপনার অন্য যে ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন কর্মকর্তা, তারাও আছেন, মালিক। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একেবারে যে ক্লিন করতে পারছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা কিন্তু নয়। যতটুকু করে আগানো যাচ্ছে সেই মানে এগিয়ে সামনে বাড়তে গিয়ে যে পরিমাণে মানে ঝামেলা ফেস করতে হচ্ছে, অলরেডি তো আপনার বিপ্লবের মতো হয়ে যাচ্ছে। বিদ্রোহ ঘোষণা করে ফেলেছে, মামলা করবে, হ্যান করবে, তেন করবে। মামলা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কেউ চালাতে পারবে না, কিন্তু যিনি এইগুলো করতে যাবেন তিনি যদি সত্যি সত্যি একদম পুরোপুরি দোষী হন, তাহলে কিন্তু তার রক্ষা নাই, তার আজীবন নিষিদ্ধ। যদি কেউ এই মুহূর্তে আমি যদি বলি আত্মসমর্পণ বা নিজের দোষটা স্বীকার করে, কারণ অনেকে তো ক্রিকেটটা ছেড়ে দিবে, কিন্তু ভবিষ্যতে যারা আমরা তারকা পাবো, ক্রিকেটার পাবো, তারা তো এটা সাহস পেয়ে যাবে যদি এটার একটা বড় শাস্তি না হয়। এনামুল হক বিজয়ের একটু কথা বলতে চাই। তিনি মামলা করার হুমকি দিয়েছেন, কিন্তু তার আগে তিনি বিসিবির সঙ্গে নানাভাবে যোগাযোগ করার ট্রাই করেছেন, বিসিবি তাকে রেসপন্স করেনি। আপনি যেটা বললেন যে তার সম্পর্কে সবসময় কানাঘুষা শোনা যায়, বিসিবিও কি তার থেকে একটু দূরে থাকার জন্যই কি এই কাজটা করছে, যে তার সঙ্গে যোগাযোগটা করছে না? না, এটা যে বিষয়টা হচ্ছে, ফোনে এর আগে অনেক বেশি করেছে, তার সঙ্গে যোগাযোগ করেনি বা ফোন ধরেনি তা না। এখন আপনি কতবার ফোন দিবেন? আপনি একবার ফোন দিলেন, আবার মনে হচ্ছে না আমার হয়নি, কথা বলা শেষ হয়নি, আমি রাগ ঝাড়বো, ক্ষোভ ঝাড়বো। বিসিবি যখন এই নামগুলো সামনে আসছে তখন বিজয় ফোন দিয়েছে, আমি যতটুকু জানি মিঠু সাহেবকে ফোন দিয়েছেন, তিনি প্রথম দিকে ধরেছেন এবং আরও কিছু কথা টথা বলেছেন। সেই বলার পর তার যে এক্সপ্রেশন, তিনি যে ক্ষোভটা প্রকাশ করেছেন, তার পরবর্তীতে তিনি কন্টিনিউয়াসলি এটা প্রকাশ করতে যাচ্ছেন। একটা কোনো মানুষের পক্ষে তো আসলে কন্টিনিউয়াসলি ফোন ধরাও সম্ভব না। তো সেই জায়গায় ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো একেবারেই কন্টিনিউয়াসলি যোগাযোগ করেনি। তার দাবি যেটা সেটা হচ্ছে প্রমাণ দেখানো হোক, কিন্তু এই প্রমাণটা কিন্তু এই প্রক্রিয়ায় দেখানো হয় না। এখন কথা হচ্ছে যে বিসিবি তো নাম প্রকাশ করেনি, কিন্তু পরোক্ষে প্রকাশ করেছে, তাদের যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে। আবার কেন নাই, ওই তালিকা না থাকলে খুব স্বাভাবিক যে সবাই বুঝে যাবে যে এই প্লেয়ারগুলি তালিকায় নেই। এমন দুজন ক্রিকেটার যারা তালিকাভুক্ত ছিল না, তালিকায় ছিল না, তারা তো আপনার এখানে ওই 9 জন যে রেড ফ্ল্যাগে রয়েছেন সেই 9 জনের মধ্যে আছেন। তারা তো মনে করছেন আমার নাম নেই, কারণ আমি এখানে তালিকায় ছিলাম না, তারা তো আমেরিকায় রয়েছেন। আপনি দেখবেন আজকে দুটো জাতীয় দৈনিকে পড়ে দেখেন আপনারা সবগুলো রয়েছে, সেখানে কিন্তু এসেছে। যেটা বলছিলাম যে বিজয়ের কাণ্ড কিংবা এর আগে অনেক কিছু শোনা গেছে, মোসাদ্দেক হোসেন সৈকত, তাদের বিষয় সামনে আসলে কি হতে যাচ্ছে, মানে এটা সুরাহাটা কি আসলেই হবে কিনা, নাকি বিসিবি এটাকে আরো লম্বা সময় ঝুলিয়ে রাখবে, তাদেরকে আবার ডাকবে, বা এটা আসলে কোন পথে যেতে পারে জিনিসটা? আমি মনে করি বিসিবির একেবারে স্ট্রিক্টলি ক্লিয়ার হওয়া উচিত যে ভাই আমি তদন্তে যাচ্ছে। এই যে বিজয় যে কয়েকটা শব্দ চয়ন করেছেন, যে সেই শব্দগুলো হয়তো পুতুপুতু, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পুতুপুতু করার সুযোগ বা সময় এখন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্ট্রিক্ট থাকবে এবং তার জায়গা থেকে বলবে যদি তার লোকও এখানে জড়িত থাকে, আমি জড়িত থাকি কিংবা আপনি জড়িত থাকেন, আমাকে একদম স্পষ্ট বলতে হবে এইভাবে কাজগুলো করা উচিত। এখন সর্বপ্রথম যে কাজটা করা উচিত তাদের, বা এতদিন উচিত ছিল, যেটা হচ্ছে যদি যথেষ্ট প্রমাণ থাকে তাহলে তাদেরকে ট্রাইব্যুনালে মুখোমুখি করা। আর যদি ট্রাইব্যুনাল এখনই গঠন করতে না চান, আপনি ফার্দার তদন্ত করতে চান, ফার্দার তদন্ত যেহেতু মূল্যায়ন আপনার পর্যালোচনা করতে আকসুকে দিয়েছেন, সে আকসু করেছে, এখন ফার্দার ইনভেস্টিগেশন করার প্রয়োজন পড়লে সেটাও বলেন যে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করছি, 1 মাস করব বা 2 মাস করব, এতদিন পরে আমরা এটা নিয়ে ফেলে দিতে হবে। আদার দেন বাংলাদেশের ক্রিকেট, আবারও বলছি, সেই ইতালি হয়ে যাবে। আমরা চাই না বাংলাদেশের অবস্থা সেদিকে আগাক, আমরা চাই এই বিস্ফোরকগুলো ফেলে দেওয়া হোক, বাংলাদেশের ক্রিকেটটা স্বচ্ছ থাকুক। অসংখ্য ধন্যবাদ সেকেন্দার ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।